আজকের গল্প রহস্যময় দ্বীপ। গল্পটির রচনা এবং পরিচালনায় আমি মুইন শেখ। গল্পটির প্রধান চরিত্র ঈশা, জয় এবং সুকুমার। শুরু হতে চলল রহস্যময় দ্বীপ। হাতটা ধর। হ্যাঁ হ্যাঁ ওটাই। হ্যাঁ হ্যাঁ। এটা কোথায় এসে উঠলাম আমরা? মনে তো হচ্ছে এটা একটা দ্বীপ, আশেপাশে কোনো জনবসতিও নেই। চল দেখি, এগিয়ে যাওয়া যাক। কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের থেকে সাহায্য চেয়ে নেব। এই জয়, জয়, বাকিরা কোথায়? কোথায় বাকিরা? কি হলো? চুপ করে আছিস কেন? বল। মানে ওই আর মানে আরে ওই কি আমতা আমতা করছিস? বল। রোহিত আর সনিকে বাঁচাতে পারিনি। সুকুমার জখম হয়েছে, ওকে গাছে হেলানা দিয়ে বসে এসেছি। মানে ওদের বাঁচাতে পারিসনি? মানে বাড়ি গিয়ে কিভাবে ওদের বাবা মাকে মুখ দেখাবো? জবাব দে আমায়, জবাব দে। কি জবাব দেবো বল? আরে তুই দেখলি না, সমুদ্রের ঝড়টা হঠাৎই এলো, এসে সব তছনছ করে দিল। জাহাজ ভেঙে খান খান হয়ে গেল। একখানা সেই জাহাজের কাঠের পাটাতনে তোকে আর সুকুমারকে রেখে ওদেরকেও দেখতে বেরিয়েছিলাম, কিন্তু ওদের না পাওয়ায় আবার সাঁতরের কাছে যে দ্বীপটা পেয়েছি সেটাতে এসেছি। কি জানি আবার কখন ঝড় উঠে আসে সে ভেবে। এসে দেখি সুকুমার জখম। দেখ, এইভাবে বসে কান্না করলে কোনো পথ বেরোবে না, আমাদের এগিয়ে যেতে হবে, নয়তো আমরা মারা যাব। ঈশ্বর, আমায় কেন তুলে নিলে না? আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমি এখন বাড়ি ফিরে কি জবাব দেব? ঈশা, কান্না থামা। দেখ, আমাদের এগিয়ে যেতে হবে, আর সুকুমারেরও তো চিকিৎসা করাতে হবে, নাহলে বেচারা যন্ত্রণায় এখানে হয়তো মারা যাবে। তোর চোখে তো দুঃখ দেখা যাচ্ছে না। তোর কি গেছে? গেছে তো আমার ভাই দুটো। তোর বন্ধু তো ঠিক আছে, তোর কোনো দুঃখ হচ্ছে না, না? ঈশা, নিজেকে সামলা। দেখ, তোর যতটা নিজের ঠিক ততটা আমারও নিজের, কিন্তু পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। এখন যদি এইভাবে বসে থাকি আর কান্না করি, ওরা আর ফিরে আসবে না। তারা দুজনেই সুকুমারের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখে সুকুমার বিড়বিড় করে কি বলে আবার অজ্ঞান হয়ে গেল। দেখছিস ওর অবস্থা, তাই বলছি এগিয়ে চল, এখানে বসে থাকার কোনো লাভ হবে না। প্লিজ চল। চল। জয় সুকুমারকে কাঁধে করে এগিয়ে নিয়ে গেল। তবে শুরু থেকে বলি, শুনুন। জয়, ঈশা এবং সুকুমার এরা ছোটবেলার বন্ধু। একই স্কুল থেকে পড়াশোনা করেছে, কিন্তু সুকুমার মাধ্যমিক দেওয়ার পর গ্রাম ছেড়ে তার মা বাবার সঙ্গে শহরে চলে যায়। তবুও তাদের বন্ধুত্ব এখনো যায়নি। মাঝে মধ্যে দেখা হয় এবং ফোন কলে কথাবার্তা হয়। ছোটবেলা থেকেই ঈশা ও জয় একে অপরকে পছন্দ করত। এখন বর্তমানে ঈশা একজন স্কুলের শিক্ষিকা, আর জয় হলো একজন মিলিটারি অফিসার। সুকুমার একটা বড় কোম্পানিতে চাকরি করে। গত সপ্তাহে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। বাড়ির সবার অনুমতি নিয়ে তাদের আশীর্বাদ সম্পূর্ণ হয় এবং পরের মাসে তাদের বিবাহ। রোহিত এবং সনি হলো ঈশার মামাতো ভাই। ঈশা জয়কে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য জোর করে, তাই অবশেষে ঠিক হয় ঘুরতে যাওয়া হবে মরিশিয়াস দ্বীপ। কথাটা বাড়ির লোকেদের সামনে রাখা হয়। সে সুবাদে তারা দুই ভাই জেনে যায়, তাই তারাও বায়না করে যাওয়ার জন্য।
সুকুমারকেও ব্যাপারটা জানানো হয়। অফিস ছুটি নিয়ে সুকুমারও বেরিয়ে পড়ল তাদের সঙ্গে। মুম্বাই থেকে জাহাজ ছাড়বে। প্রায় 10-12 দিন সময় লাগবে গন্তব্য স্থলে পৌঁছতে। সেই অনুযায়ী তারা তাদের জিনিসপত্র প্যাক করে নিয়েছে। জয় কক্স অ্যান্ড কিং এজেন্সির মাধ্যমে ট্রিপটি বুক করে নিয়েছিল। তারাই সমস্ত দায়িত্ব বহন করবে, যেমন থাকা, খাওয়া, সাইট সিইং, সমস্ত কিছু। অনেক মানুষের সমাগম, সবার একটাই গন্তব্যস্থল মরিশিয়াস। জাহাজ মুম্বাই বন্দর থেকে প্রায় রাত 8:10 যাত্রা শুরু করলো। জাহাজে কেটে গেছে 10টি দিন। তাদের সঙ্গে আরো 2000-এরও বেশি যাত্রী। তাদের মধ্যে অনেক কারোর সঙ্গে আলাপ হয়েছে তাদের। কলকাতার সদ্য বিবাহিত দম্পতি তারাও যাচ্ছে। এতদিন তাদের সঙ্গে ভালোই ভাব হয়েছে তাদের। যতই হোক নিজের শহরের লোক বলে কথা। আজ জাহাজের শেষ রাত। কাল দুপুর নাগাদ জাহাজ তার গন্তব্যে পৌঁছবে। জাহাজের মূল লাউঞ্জে সবাই তখন পিয়ানো শো উপভোগ করছে। বাইরে হঠাৎই শোনা গেল বিদ্যুৎ চমকের শব্দ। সমুদ্রে ঝড় উঠেছে। সবাই জানালা দিয়ে দেখে একটা কালো মেঘ যুক্ত সাইক্লোন জাহাজের দিকে ধেয়ে আসছে। যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সবাই একে অপরের দিকে তাকায় আর ঈশ্বরের নাম জপ করতে শুরু করে। কিছু মুহূর্তের মধ্যেই সাইক্লোনটি জাহাজকে ঘিরে ধরে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যেদিকে পারে দৌড়তে থাকে, কিন্তু আর তাদের শেষ রক্ষা হয় না। জাহাজটা নিয়ন্ত্রণ হয় এবং ভেঙে যায় খান খান হয়ে। সেই ঝড় গিলে খায় জাহাজের সঙ্গে সেই অসহায় মানুষের আর্তনাদগুলিও। সেই লোলকমুখী ঝড়ের এখন খিদে মিটেছে। শান্ত, সব শান্ত। ঈশা, ঈশা, ওই দেখ একজন দাঁড়িয়ে রয়েছে। চল ওকে কিছু জিজ্ঞাসা করা যাক। লোকটির গায়ে এক মিশকালো অর্ধপ্রায় ছেঁড়া তালিযুক্ত চাদর। গা থেকে বিটকেল গন্ধ আসছে। কি জানি শেষ কবে স্নান করেছিল। মাথায় হাতে গোনা কিছু চুল। থুতনির নিচে মনে হচ্ছে কয়েকখানা দাড়ি লাগানো। গোঁফ নেই বললেই চলে। সমস্ত মুখে অসংখ্য বলি রেখা। হাতে একখানা শুকনো গাছের ডাল। সেটার ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছে সে বৃদ্ধ লোকটি। জয় তাকে জিজ্ঞেস করল, বলছি আমাদের সাহায্য দরকার। আপনি কি আমাদের ভাষা বুঝতে পারছেন? উই নিড হেল্প, প্লিজ প্লিজ হেল্প আস। লোকটি তার মুখখানা তুলে দেখল, কিন্তু কোনো কথা বলল না। জয় আবারও সাহায্যের জন্য হাত বাড়ালো, কাকত মিনতি করলো, কিন্তু ফল কিছু হলো না। হাল ছেড়ে তারা এগিয়ে গেল। তখনই পিছন থেকে এই লোকটা স্যাঁতসেঁতে গম্ভীর গলায় কিছু বলে উঠল। লোকটির ভাষা তারা কিছুই বুঝতে পারল না, তাই তাকে অগ্রাহ্য করে আবার এগিয়ে গেল। লোকটি আবারও কি বলে উঠল।
ভারে মুশকিল। কি বলছে বলতো লোকটা? এতক্ষণে মুখে তো দানা গুজেছিল, কোনো কথা বেরোচ্ছিল না। এখন কি বলছে এগুলো? মানে সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে কিছু বুঝতেই পারছি না ঠিক কোন ভাষায় কথা বলছে। আমার মনে হয় ফ্রেঞ্চ ভাষা বলছে। দেখ, ঝড়ে আমাদের যেখানেই নিয়ে আসুক, এটা কিন্তু মরিসিয়াসের আশেপাশেই কোনো নাম না জানা দ্বীপ হবে। আচ্ছা, তোর ফোনটা কোথায়? বার কর না, যেগুলো বলছে ট্রান্সলেট করি। এই নে ধর। কি ভাবছিস? এই ব্যাপারটা আমার মাথায় আসেনি। আরে ফোনটা কখন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। ওই বিচে যখন তুই অজ্ঞান হয়ে পড়েছিলি তখন পকেট থেকে ফোনটা নেটওয়ার্ক চেক করার জন্য বার করলাম, দেখি বন্ধ হয়ে পড়ে আছে, একদম ফুললি ডেড। কি আর করা। ও শিট, এখন কি করব তবে? লোকটা কি বলছে তা আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের কি এগিয়ে যাওয়া ঠিক হবে? দেখ, সামনে আমাদের জন্য যেরকমই বিপদ অপেক্ষা করুক না কেন, এখনকার বিপদের থেকে বড় নয়। তাই আমাদের এখানে দাঁড়িয়ে থেকে ভাবার চেয়ে এগিয়ে যাওয়া অনেক ভালো। আর সুকুমারের সময়ের মধ্যে চিকিৎসা করাতে না পারলে সে মারা যাবে। তারা সেই লোকটিকে অগ্রাহ্য করে আবারও এগিয়ে গেল। এই দ্বীপের সৌন্দর্য তাদের চোখে পড়লেও তারা উপভোগ করতে পারছে না। চাঁদের আলোয় দ্বীপটি পুরো পরিবেশ জলজল করছে। নাম না জানা কত রকমের ফুল ফুটে রয়েছে। বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। জঙ্গলের ভেতর থেকে পাখির কলরব ভেসে আসছে। মাঝে মধ্যে এক অজানা পাখি ডেকে উঠছে। জয় বন্ধুকে কাঁধে করে এগিয়ে নিয়ে চলল। জয়ের মাথায় ভেসে এলো সেই কথাগুলো যেগুলো তারা সেদিন চায়ের দোকানে বসে আলোচনা করছিল। দেখ বন্ধু, আমরা কিন্তু দ্বীপে গিয়ে খুব এনজয় করব, এক্সপ্লোর করব সেই দ্বীপের জঙ্গলগুলো, অনেক মজা করব, অনেক। হ্যাঁ ভাই, আমার তো আরো কিছু প্ল্যান রয়েছে। আমরা কিন্তু জঙ্গলের মধ্যেই তাঁবু খাটাবো আর সেখানে বনফায়ারও করবো। উফ, দারুণ মজা হবে। আরে বাস, হেভি হবে, একেবারে জমি ক্ষীর। আমার অনেক দিনের ইচ্ছে এরকম কিছু করার। আগে করেছি, কিন্তু সেটা তখন ডিউটিতে ছিলাম, আর এনজয়মেন্ট আলাদা। ডিউটির মধ্যে দেশের জন্য লড়ে গিয়েছি, কখনো খেতে পাইনি, কখনো ঠান্ডা খোলা আকাশের রাত কাটিয়েছি, কিন্তু তোদের সাথে এইভাবে সময় কাটানোর মজাটাই আলাদা। কিন্তু বন্ধু, যদি তোর হবু বউ কিছু বলে কিংবা না যেতে চায়, তখন কি করবি? সোজা কথা, যাবো অ্যাডভেঞ্চারে, ঘুরতে, ঘরে বসে থাকার জন্য তো নয়। হ্যাঁ, যদি না যেতে চাই তবে হোটেলে বসে ভাইয়েদের সঙ্গে কোনো কার্ডস গেম খেলবে, আমার তাতে আপত্তি নেই। পা চালানোর শব্দ আর ঝিঝির ডাক রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। ঈশা লক্ষ্য করে সামনে একটা ছোট্ট মতো কুঁড়ে এবং সেখানে আলো জ্বলছে। ঈশা আলতোভাবে জয়কে ডেকে বলল, সামনে একটা ঘর, কুঁড়ে ঘর, আলো রয়েছে তাতে। যাবি কি? হ্যাঁ চল, দেখা যাক না কেউ আছে কিনা। এমনি এমনি তো আলো জ্বলবে না, আর যদি কেউ থেকে থাকে তাহলে সেখানে সুকুমারের চিকিৎসাটাও হয়ে যাবে, আর না হলে কোনো না কোনো উপায় ঠিক একটা বার হয়ে যাবে। ছোট্ট একটা কুঁড়ে ঘর, যার সামনে একখানা তেলের বাতি টাঙানো রয়েছে। তারই আলোয় আলোকিত হচ্ছে চারিপাশটা। জয় ঘরের লোকের উদ্দেশ্যে ডেকে উঠল, বলছি, কেউ কি ঘরে আছেন? হ্যালো, কেউ কি ঘরে আছেন? ইজ এনিওয়ান হোম? কেউ আছেন ঘরে? না, কোনো তো জবাব পাওয়া যাচ্ছে না রে ঈশা। কিছুক্ষণ ডাকাডাকির পর দরজাটি খুলে গেল। ভিতর থেকে একটা মহিলা বের হয়ে এলো।
মহিলাটি আপাদমস্তক তাদের 2-3 বার দেখল, তারপর ইশারায় তাদের ভিতরে ডাকল। জয় ও ঈশা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তারপর ঘরে প্রবেশ করল। ঘরের ভেতরে কোনো রকম আসবাবপত্র তাদের চোখে পড়ল না। একখানি টিমটিমে বাতি জ্বলছে ঘরের কোণায়, তার এই আলো ছড়িয়ে পড়ছে ছোট্ট কুঁড়েটিতে। বাতিটা হাতে তুলে নিল মহিলাটি। সুকুমারের কাছে এসে ভালোভাবে দেখল তাকে, তারপর মহিলাটি বাইরের দিকে চলে গেল। ফিরে এলো হাতে লালচে রঙের কিছু পাতা নিয়ে। পাতাটি বেটে জলের সঙ্গে মিশালো মহিলাটি। সেই মিশ্রণটি সুকুমারকে খাওয়ানো হলো। সুকুমারের কোনো রকম সাড়া নেই, শুধু বুকের বাঁ পাশটা ওঠানামা করছে। কিছু মুহূর্ত পর হঠাৎই কেসে উঠল সুকুমার এবং মুখ থেকে তার কিছু জল বেরিয়ে এলো। মহিলাটি কাপড় ছেঁড়ার সঙ্গে কি একটা মিশিয়ে সুকুমারের কাটা জায়গায় বেঁধে দিল। মহিলাটি তাদের খাওয়ার ব্যবস্থা করে দিল। খাবার বলতে শুকনো কিছু স্থানীয় ফল। পানীয় হিসাবে খেলো তারা ডাবের জল। অবশ্য হ্যাঁ, তাদের কাছে এটাই এখন অমৃতের থেকে কিছু কম নয়। মহিলাটি ইশারায় বোঝাতে চেষ্টা করলো যে সে কথা বলতে পারে না। তার স্বামীকে হারায় সে, তবুও ছেলেকে নিয়ে ভালো জীবন কাটাতে লেগেছিল। কিন্তু ঈশ্বর মনে হয় সেটাও চাননি। নিজের চোখের সামনে পুত্রকে মরে যেতে দেখে কণ্ঠস্বর হারায় সে মহিলা। অবাক হয়ে যায় তারা এই কথা শুনে। বাকি কিছু আরও জিজ্ঞাসা করার আগেই মহিলা তাদের বিশ্রাম নিতে বলে চলে যায়। সকাল হয়ে গিয়েছে। বাইরে শো শো শব্দে বাতাস বইছে। এদিকে জয় ও ঈশা উঠে পড়েছে। বাইরে এসে দেখে রাতের ভূতপুরি এখন সৌন্দর্যের মায়ায় জড়িয়ে ধরেছে চারিপাশটা। ঘরের ভেতর দিক থেকে আওয়াজ আসায় তারা সেই দিকেই গেল। সুকুমার উঠে পড়েছে। আগের থেকে কিছুটা হলেও সুস্থ দেখাচ্ছে তাকে। এক রাত্রে এত যে পরিবর্তন লক্ষ্য করা যাবে তারা কখনোই ভাবতে পারেনি। তবে যাই হোক, সে মহিলার ঔষধে কাজ দিয়েছে। কি রে, কেমন আছিস এখন? একটু বেটার। ব্যথাটা আগের থেকে অনেকটা কমেছে। তুই থাকতে কি আমি এত সহজে মরে যেতে পারি? আচ্ছা, সেই বৃদ্ধ মহিলাটি কোথায়? তাকে তো দেখছি না। আমাকে বাঁচানোর জন্য তাকে অন্তত ধন্যবাদটুকু বলি। কি, ওনাকে দেখেছিস? বাট তুই তো সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিলি। হ্যাঁ হ্যাঁ, মাঝরাতে একবার জ্ঞান ফিরেছিল। তখনও তিনি আমায় কিছুর একটা মিশ্রণ খাওয়ান। খেতে বড্ড থেত, কিন্তু বারণ করিনি। আর তোরা তখন দুজনেই ঘুমিয়ে মগ্ন ছিলি। আমি ওঠার পর থেকে তাকে কিন্তু আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল বল দেখি? কি জানি, আমি তো দেখিনি। গেছে কোথায়, হয়তো ঠিক এসে পড়বে। আচ্ছা শোন, আমাদের যে কোনো উপায়ে বাড়ি যাওয়ার পথ খুঁজে বার করতে হবে। ফোনটা ডেড হয়ে পড়ে আছে, কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থাও নেই যে সেটা চার্জ করা যায়। কোনো জনবসতি খুঁজে পেলে হয়তো সেখানে কোনো ব্যবস্থা হতো। আচ্ছা সুকুমার, তুই হাঁটতে পারবি তো? হ্যাঁ পারবো, পারতেই হবে। এখন অবশ্য ব্যথাটা অল্প আছে, অনেকটাই সুস্থ বোধ করছে। বেশ, দেখি উনি কখন ফেরেন। আমাদের বেরিয়ে পড়তে হবে। আমরা পুরো দিনটা যাত্রা করব আর রাত্রে কোনো একটা জায়গা দেখে বিশ্রাম নেব। তারপর যদি কোনো জনবসতির খোঁজ পাওয়া যায় তবে আমরা এখান থেকে ঠিক বেঁচে ফিরব। মুহূর্তের পর মুহূর্ত কাটল, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেই মহিলা আর ফিরে এলো না। জয় আর থেমে থাকতে চাইল না।
তারা কুড়ে ঘরটি ছেড়ে বেরিয়ে পড়ল। বেলা বেড়েছে, সঙ্গে সূর্যের তাপও। রাস্তায় পা রাখল সবাই। এগিয়ে গেল সে পথটি ধরে। সারা রাত সে ঝোড়ো হাওয়ায় তাদের নিজস্ব জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছিল। তা থেকে হালকা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু কি আর করার। দেখ জয়, আমাদের যা কিছু হোক একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। না খেয়ে পথ চলা ভীষণ কষ্টের ব্যাপার। যদি পেটে কিছু না পড়ে তাহলে খানিক গিয়েই হাঁপিয়ে পড়বো। তখন কিন্তু আমার পক্ষে পথ চলা অসম্ভব। তারপর সূর্য যে মাথার উপর তাপ ঢালছে, শরীরে যেটুকু শক্তি আছে সেটাও ক্ষয়ে যাচ্ছে। জয় মাথা নাড়ল। কি আর বলবে তাকে, এই অসময়ে তার মজা করার ভঙ্গিমা গেল না। এমন সময় তারা দেখে রাস্তাটি দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা রাস্তা গিয়েছে তৃপ্ত ফাঁকা মাঠের ওপর দিয়ে, আর অপরটা অজ্ঞাত জঙ্গলের দিকে। থমকে দাঁড়ায় তারা, একে অপরের দিকে তাকালো। অবশেষে ঈশা মুখ খুলল। কোন পথটা ধরবি জয়? জয় ও সুকুমার কেউ কিছু বলল না। কি যেন মাথার মধ্যে ভাবতে থাকলো তারা। আমার মনে হয় কি জঙ্গলের পথ দিয়ে গেলে কোনো একটা খাবারের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদের জীবন বাঁচানোর আগে খিদের থেকে বাঁচতে হবে, তাই এই পথ দিয়ে গেলে খাবারের কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তাছাড়া এই তৃপ্ত মাঠ কত দূর অবধি আছে তা কিন্তু আমাদের জানা নেই। তাই বলি কি, গরমে মরার থেকে এই পথে যাওয়া অনেক ভালো। কি জানি, হয়তো কোনো জনবসতি এই জঙ্গলে পেয়েও যেতে পারি। সুকুমার ঈশার কথায় সম্মতি জানালো এবং মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ঈশা ঠিকই বলেছে। আমাদের এই পথ ধরে যাওয়াটাই এখন ঠিক হবে। কি জানি, ভাগ্যের জোর থাকলে হয়তো কোনো জনবসতির খোঁজ পেয়ে যেতেই পারি। তারা সেই পথটি ধরল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই গভীর জঙ্গলের দোরগোড়ায়। মনে হচ্ছে যেন এক অদ্ভুত অবয়ব ভিতর থেকে সাহায্যের হাত বাড়িয়ে তাদেরকে ডাকছে। বাতাসে মিশে রয়েছে মন জুড়ানো এক মিষ্টি সুগন্ধি। সে গন্ধে তারা তিনজনই কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। পা রাখল জঙ্গলের ভিতরে, কিন্তু তারা সম্পূর্ণ অজ্ঞাত ছিল এ বিষয়ে যে কখনো তারা এই অদ্ভুত জঙ্গলের ভিতর থেকে বের হতে পারবে কিনা। পরিবেশের লীলা খেলায় তাদের সবকিছু ভুলিয়ে দিল। তারা কে, কোথায় আছে, কোথায় যাবে, কি করবে, কিছুই তাদের মাথায় নেই। সত্যি ও মিথ্যের মধ্যে পার্থক্য করতে ভুলে গেছে তারা। সবকিছু যেন তাদের স্বর্গের পরিচয় করাচ্ছে। পরিবেশে সৌন্দর্যের কাছে তারা করজোড় করছে। বিশাল বিশাল গাছ সৌন্দর্যের মায়ায় তাদের জড়িয়ে ধরছে। তাদের ওপর উড়ে বেড়াচ্ছে কিছু অদ্ভুত সুন্দর পাখি। এক ডাল থেকে আরেক ডাল, এক গাছ থেকে আরেক গাছ। এ কোথায় এসে পড়ল তারা? এ কি এই জগতেরই অংশ, নাকি অন্য কোনো বিশ্বে এসে পৌঁছালো? বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল তাদের। ভুলেছে তারা নিজেদের ঠিকানা, ভুলেছে তারা নিজেদের পরিচয়, ভুলেছে তারা ক্ষুধা পিপাসা। তারা জঙ্গলের যতই গভীরে যেতে থাকে, সৌন্দর্যের খেলা ততই বাড়তে থাকে। তাদের মনে হতে থাকে তারা কোনো ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে তিনটি চরিত্র। কতই না জীব দেখল, কতই না পশু পাখি দেখল, আর কতই না অদ্ভুত অদ্ভুত গাছপালা দেখল, কিন্তু কোনো কিছুরই তারা শনাক্ত করতে পারল না। তারা জঙ্গলের ভেতরে এগোতে থাকলো। কিছুদূর গিয়ে দেখলো ডালে ডালে ওরাং ওটাং ঝুলে বেড়াচ্ছে। গাছের কোনো কোনো জায়গায় বেবুনও দেখা গেল। তাদের চোখ পড়ল একটি কলা গাছের দিকে।
তাতে পাকা পাকা কলা ধরে রয়েছে। দেখার কিছু মুহূর্ত পর ভ্রম কাটল। আশপাশটা যেন হঠাৎই বদলে গেল। তারা কিছুই বুঝতে পারল না। একটু আগে তাদের সঙ্গে যা ঘটছিল তা কোনো স্বপ্নের মতোই কিছুতেই মনে করতে পারছে না। তার ওপর সামনে কলা গাছ দেখে খিদের অনুভব হলো তাদের। গাছের কলা পাড়তে হলে তাদের কিছু কাঠ খড় পোড়াতে হবে। জয় লক্ষ্য করে যে কলা গাছের পাশে বড় বড় গাছগুলি রয়েছে, তাদের ডালে অনেক লতা জাতীয় গাছ ঝুলে রয়েছে। তার মাথায় খেলে ওঠে। লতায় ভর করে সে উঠতে থাকলো কলা গাছে। কিছুক্ষণ পর কলা পেড়ে নিয়ে নামল। কলাগুলি খেতে সাধারণ কলার মতো নয়, হালকা তিক্ত এবং বীজ রয়েছে তার মধ্যে। কিন্তু কিছু করার নেই, সেটাই খেলো তারা। খিদে পেটে সবই সয়, আর খেতে ভালো লাগে। কি বলিস? যা বলেছিস বাস্তব কথা ভাই। আমার শরীরটা কিন্তু ভালো লাগছে না, খুব টায়ার্ড ফিল করছি। আর তোরা বনভোজন নিয়ে ব্যস্ত। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ভালো লাগছে না কিছু। আমরা বেঁচে ফিরতে পারবো তো? ঈশা, শান্ত হ। আমি তোকে কথা দিয়েছি এবং আগেও বলেছি, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে তোদের কিচ্ছু হতে দেব না। তুই চিন্তা করিস না, আমার উপর অন্তত ভরসাটুকু রাখ। আর সুকুমার, তুই মনে সাহস রাখ, ফিরে অফিস জয়েন করতে হবে তো নাকি? বেশ। কিন্তু কি জানি, আমার মন খুব গু ডাকছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে আমাদের সঙ্গে। এই জঙ্গলের মধ্যে আসার পর থেকে মনটা কেমন ভালো লাগছে না। কেন, তোর হাজবেন্ডের উপর ভরসা হচ্ছে না নাকি? আরে তোর হাজবেন্ড একজন হাইগ্রেড মিলিটারি অফিসার, একটু তো ভরসা রাখ। ভুল ধরে দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী আমি, কিন্তু ওটা হাজব্যান্ড হবে না, উডবি হাজব্যান্ড হবে। হ্যাঁ, এবার আমাদের এগিয়ে যাওয়া উচিত। রাত নেমে আসার আগে কোনো একটা ভালো জায়গা দেখে আমরা রাতটি সেখানেই কাটাবো। তারপর সকাল হলে আবার রওনা দেওয়া যাবে। চল যাওয়া যাক। জঙ্গলের ভিতরে আসার পর থেকে সময়ের কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে না। জয় তার ওয়াটারপ্রুফ হাত ঘড়িটাও যেন কোথায় হারিয়ে ফেলেছে। এখানে সূর্যের বিন্দু মাত্র আলো প্রবেশ করছে না। গভীরে যতই যাচ্ছে অন্ধকার ততই বাড়ছে, যেন সমস্ত পরিবেশটিকে অন্ধকার গিলে খাচ্ছে। বাতাসে সুগন্ধ আর পাওয়া যাচ্ছে না, তার বদলে ভেসে আসছে ক্ষীণ কিন্তু বিদঘুটে একটা দুর্গন্ধ। ঠিক শনাক্ত করা যায় না সেটা আসছে কোথা থেকে। তারা এরই মধ্যে দিয়ে এগিয়ে গেল। ঘণ্টাখানেক হাঁটার পর তারা ঠিক ওই জায়গাটিতেই পৌঁছালো। তারা থামলো না, আবারও এগিয়ে গেল। কিছু মুহূর্ত পর আবারও ওইখানেই এসে পৌঁছালো। ততক্ষণ আলো অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। জয় বলল, আমার কি মনে হয় জানিস, আজকের রাতটা এখানে কাটানোই উচিত। কেননা আমরা পথ হারিয়ে ফেলেছি। যে পথ দিয়ে যাচ্ছি না কেন, ঠিক এখানে এসেই পৌঁছচ্ছি। আর হাতে বেশি সময়ও নেই, রাত নামলো বলে। আমি গাছের উপর টেন্ট করছি, আজকে রাতটা এখানেই কাটাবো। তখন কাল সকালে আবার রওনা দেওয়া যাবে। কি বলিস তোরা? দুজনেই সম্মতি জানালো। জয় গাছের উপর উঠে একটা ডালকে আর একটা ডালের সঙ্গে সেই মোটা লতা দিয়ে বেঁধে দুইখানা হ্যামাক তৈরি করলো। আজকে রাতটা সেখানেই কাটাতে হবে। হ্যাঁ, এই ধর ধর, হ্যাঁ লতাটা ধর। হ্যাঁ ধর, উঠে আয়। হ্যাঁ উঠে আয়। ব্যাস,
আজকের মতো এই তোর বেড। সুকুমার, এবার তুই উঠে আয়, তোরা শুয়ে পড়, আমি জেগে আছি। কেন? তুই কেন শুবি না? তোরও তো রেস্টের প্রয়োজন নাকি? না, তোরা শুয়ে পড়, আমি পাড়ায় আছি। নে নে, শুয়ে পড়, চট জলদি। ও পাশেরটিতে সুকুমার এবং এই পাশেরটিতে ঈশা শুয়ে পড়ল। জয় জেগে রইল তাদের পাহারায়। তার কোমরের সঙ্গে একটা শক্ত লতা সে মোটা ডালের সঙ্গে বেঁধে নিল, যাতে কোনো রকম তার চোখ লেগে এলে বা ঘুমিয়ে পড়লে যাতে ভারসাম্য বিগড়ে পড়ে না যায়। ঈশা ও জয় ডেকের ওপর একটা বেঞ্চে বসে রয়েছে। শীতল হাওয়া তাদের শরীরটিকে শিউরে দিচ্ছে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। তারাগুলোও স্বচ্ছ গোনা যাচ্ছে। জয়ের কাঁধে মাথা হেলিয়ে দিয়ে তারা গুনতে গুনতে ঈশা জয়কে বলল, জয়, আমার মাঝে মধ্যে কেমন ভয় করে জানিস। তুই হয়তো কখনো আমাকে একা রেখে চলে যাবি, আর আমি কুল কিনারা হারিয়ে ফেলবো। আমি জানি না কেন এসব মাথায় আসে। জয় ঈশার মুখ চেপে ধরে আর বলতে দিল না। উফ, কি আবল তাবল বকছিস বলতো? এত সুন্দর একটা দিনে, ও থুড়ি রাত্রে, এত সুন্দর মনোরম পরিবেশে এই কি যে বাজে বকছিস? কিছু রোমান্টিক কথা বলবে, তা নয় এসব বাজে বকছি। তোর কি মনে সবসময় এরকমই উল্টাপাল্টা চিন্তাধারায় আসে? আরে কিছুদিন পর আমাদের বিয়ে, আর আমাকে এখনো বুঝে উঠতে পারলি না? হ্যাঁ, মানছি আমার কাজটা খুব রিস্কি, বাট মানুষটা তো আমি খুব ইস্কি। না, আমি সেটা বলতে চাইছি না রে জয়। আমি সবই বুঝি, সবই জানি, কিন্তু এটাই ভাবছি, এত সুখ কি আমার কপালে সইবে? আরে হ্যাঁ বাবা, আমি তো আছি। তোকে কথা দিলাম কোনোদিন তোকে দুঃখ দেব না। তোর তবুও যদি কোনো রকম দুঃখ আসে, তাহলে আমি সেটা ভাগ করে নেব। আমার নিঃশ্বাস যতক্ষণ এই দেহতে থাকবে, তোর রক্ষা করে যাব আর ভালোও বেসে যাব। এবার আমার একটা ইচ্ছে আছে, পূরণ করে দে না। আমি ধন্য, আমি ধন্য। আমি খুব ভাগ্যবতী যে তোকে আমার জীবনের সাথী হিসেবে পেয়েছি। আচ্ছা বল, কি তোর ইচ্ছে? আমিও খুব ভাগ্যবান রে, যে তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পাবো। শোন তবে, আমার ইচ্ছে প্রথম যেভাবে তোকে প্রপোজ করেছিলাম ঠিক সেভাবেই আবার প্রপোজ করব। কারণ তুই প্রথমবার আমাকে রিজেক্ট করে দিয়েছিলি, ঠিক আছে? ঠিক আছে, আমি তবে দাঁড়িয়ে পড়ছি, তুই শুরু কর। জয় ঠিক প্রথম দিনের মতো হাতে আংটিটি নিয়ে হাঁটু গেড়ে বসল। মনে হচ্ছে যেন সে প্রথম দিনের মতোই অনুভূতি। চাঁদটি আরো ছলছল করে বড় হয়ে উঠল। একটা হালকা হাওয়া ঈশার চুলগুলো উড়িয়ে দিল। খুব ধীর এবং শান্ত গলায় জয় ঈশাকে বলল, একটু কি ঘুরে তাকা যায়? না মানে, আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি অন্য প্রেমিকদের মতো মিথ্যে প্রতিশ্রুতি দিব না, শোনাবো না তোকে কোনো মিথ্যে কবিতা, গাইবো না কোনো মিথ্যে গান, কারণ আমি এগুলো পারি না। পারি শুধু তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে, আর আজীবন বেসেও যাব। শুধু একটাই প্রশ্ন, উইল ইউ বি মাই সোলমেট? ঈশার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে জয়ের হাত থেকে আংটিটি পরিয়ে নিল এবং বলল, Yes, I also love you so much. Yes, I will be your soulmate. খুশিতে আত্মহারা হয়ে জয় নাচতে শুরু করলো। এতই উন্মাদের মতো নাচছিল যে তার জ্ঞান ছিল না সে ডেকের উপর রয়েছে। ঈশা লক্ষ্য করে জয় নাচতে নাচতে ডেকের ধারে পৌঁছেছে এবং কোথা থেকে একখানা দড়ি জয়ের পা পেঁচিয়ে ধরল। জয় ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে গেল ডেকের বাইরে গভীর সমুদ্রে। ঈশার এরকম আকস্মিক পরিবর্তনে নার্ভ কাজ করলো না। সে থমেরে দাঁড়িয়ে রইল সেইখানে।
ব্যাপারটা বুঝে উঠতে পেরে ঈশা ভয়ে আর্তনাদে চেঁচিয়ে উঠল, এ বাবারে, কে 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 বাঁচাও আমায়, বাঁচাও! সুকুমার, শুয়ে পড়, কিছু হয়নি, শুয়ে পড়। এই ঈশা, কি হয়েছে? শান্ত হ, শান্ত হ। ঈশার ভ্রম কেটেছে, চোখ মোচড়ায় এবং দেখে ঘুটঘুটে অন্ধকার। কোথায় গেল সে জাহাজ? কোথায় বা সে ডেক? আর কোথায় সে বড় চাঁদ? মনে হচ্ছে যেন সব উবে গেছে। ঈশা, এই ঈশা, কি হলো? চিৎকার করলি কেন? বল, কোনো বাজে স্বপ্ন দেখেছিস? মানে এক্ষুনি আমরা সেই ট্রেকের ওপর, তারপর তুই আমাকে প্রপোজ করলি, তারপর তুই যেন ছিটকে পড়ে গেলি সেই গভীর সমুদ্রে, তারপর দেখছি আমি এখানে। হ্যাঁ, সেই দিন তোকে আমি প্রপোজ করলাম ডেকের ওপর, কিন্তু বাকি যেগুলো বলছিস সেগুলো তো মিলছে না। আই থিঙ্ক সেগুলো তোর বাজে স্বপ্ন। দেখ, আমি তোর সামনেই বসে আছি। আর হ্যাঁ, এখন শুয়ে পড়, রাত এখনো বাকি, বাকি কথা সকালে হবে, ঠিক আছে? ঈশা আবার শুয়ে পড়ার চেষ্টা করল। মাঝে মাঝে হায়নার হাসির ডাক আসতে থাকলো জঙ্গলের মধ্যে থেকে। ঝিঝি লাগাতার ডেকেই যাচ্ছে। এইসব শুনতে শুনতে ঈশা কখন ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে আলোর উপস্থিতি বাড়তে থাকলো। পাখির কলরব শুরু হলো চারিপাশে। তারই শব্দে সারা জঙ্গলময় জেগে উঠেছে যেন। নেমে আয়, আমাদের রওনা দিতে হবে তো। তারা দুজনে লতা ভর করে নিচে নেমে এলো। এই নে, একেবারে ফ্রেশ অর্ডার বলতে পারিস। এই গভীর জঙ্গলে পানীয় জল কোথায় পেলি তুই? আরে কাল রাত্রে কলা গাছ কেটেছিলাম এবং তার মধ্যে শ্বাসটি বার করে গর্ত করে দিয়েছিলাম। সেই কলা গাছেরই জল জমেছে সারা, একদম পিওর জল। কই, কখন কাটলি? আমরা কিছু টের পেলাম না কেন? কিভাবে পাবি? তোরা তখন তো ঘুমে মগ্ন। আচ্ছা, খেয়ে নে, এগোতে হবে। দেখ, এই জঙ্গলে এইভাবে হারিয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু তার হাল আমার কাছে রয়েছে। আমরা যে পথে যাব ঠিক সে পথের আশেপাশে কিছু চিহ্ন রেখে যাব এবং সে অনুযায়ী এগিয়ে যাব। তারপরে আমাদের এই জঙ্গলের সবচেয়ে উঁচু জায়গাটি খুঁজে বার করতে হবে। সেখানে পৌঁছে ঠিক কোনো না কোনো একটা হাল বার হয়েই যাবে। বেশ, তবে যাওয়া যাক। তারা সবাই সেই নিয়ম অনুযায়ী এগোতে থাকলো। কিছু দূর যায় আর পথের আশেপাশে কোনো রকম চিহ্ন রেখে যায়। এবার মনে হচ্ছে তারা ঠিক পথে যাচ্ছে। ধীরে জঙ্গলের ঘনত্ব কমে আসছে। মাঝে মাঝে দেখা দিচ্ছে শুকনো বড় বড় ন্যাড়া গাছ। তারা সাক্ষ্য দিচ্ছে এই জঙ্গলের আদি গাছ তারাই। কি ভয়ানক দেখতে! গাছ কখনো এত ভয়ানক হয় তা আগে জানতো না ঈশা। দেখলেই যেন গা কেমন শিউরে ওঠে। তার উপর কালো প্রজাতির কি একটা পাখি বসে রয়েছে তার ডালে। অতিকায় বড় এবং ডাক খুব কর্কশ। তারা এসব অগ্রাহ্য করে এগোতে থাকে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তারা ক্লান্ত হয়ে ওঠে। বিশ্রামের জন্য একটা গাছের তলায় আশ্রয় নেয় তারা। গাছের তলায় বসতে গিয়ে ঈশা দেখে কোনো জীবের কঙ্কাল পড়ে রয়েছে। ছিটকে দাঁড়ায় সে। ও মা! সেই দিকে চোখ যায় বাকি দুজনের। এ বাবা, এ কিসের কঙ্কাল? কঙ্কালটিকে ভালো করে দেখল জয়। বুঝতে পারল কিসের কঙ্কাল এটা, কিন্তু তাদেরকে কিছু বলল না। আমাদের এখানে থেমে থাকাটা ঠিক হবে না, এগিয়ে যেতে হবে। কষ্ট হলেও এগিয়ে যেতে হবে। কোনো একটা সুরক্ষিত জায়গা দেখে তখন বিশ্রাম নেব। চল, যাওয়া যাক।
পুনরায় হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ যাবার পর জঙ্গলের গাছ প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। বদলে দেখা দিচ্ছে সেই ন্যাড়া অদ্ভুতুরে গাছ। হঠাৎই একটা শীতল বাতাস বয়ে গেল পুরো পরিবেশটিতে। এবার মাটির উচ্চতা বাড়তে শুরু করেছে, সঙ্গে দেখা মিলেছে আকাশের। কিন্তু আকাশ স্বচ্ছ নয়, শুধু কালো মেঘে ঢাকা। সূর্যের আলো ঠিক ভেদ করে আসতে পারছে না তাকে। মেঘগুলো এতটাই ঘন এই খুলে পড়ল বলে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আজকের রাতটি কাটানোর মতো একটা জায়গা খুঁজতে হবে। কি জানি কখন বৃষ্টি নেমে আসে, আর যেভাবে মেঘগুলো ঝুলে রয়েছে বৃষ্টি নামলো বলেই। সত্যি এইসব এলাকায় বৃষ্টির কোনো ভরসা নেই। আচমকা নেমে এলেই হলো। তার আগে ভাগে কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এমনিতেই শরীরে শক্তি অনেক কম, তার উপর বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না। তারা এগিয়ে যেতে থাকলো, কিন্তু মনে হচ্ছে যেন পৃথিবী এখানে থেমে গিয়েছে। জমির উচ্চতা ক্রমশ বাড়তেই চলেছে। হাঁটতে হাঁটতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছালো যেখানে মাটি সমতল। এখান থেকে জঙ্গলটির প্রসার ঠিক পরিষ্কারভাবে দেখা যায়। বলতে গেলে এই জায়গাটি জঙ্গলের উচ্চতম জায়গা, কিন্তু এখানে সবুজের ছাপ খুবই কম। এই ন্যাড়া অদ্ভুতুরে গাছগুলোর সঙ্গ দিতে ঠিক রংবিহীন এক প্রকারের গাছ দেখা যাচ্ছে তার আশেপাশে। মনে হচ্ছে এই গাছ থেকে কেউ রঙগুলো বার করে নিয়েছে এবং তার বদল ফ্যাকাশে ছাই কালার ভরে দিয়েছে। এপাশ ওপাশ ঘুরে দেখতে থাকলো জয়। দেখতে দেখতে তার নজর কাড়ে এক ভগ্নপ্রায় বিশাল প্রাসাদ, যেটা পরিবেশের সঙ্গে একদম খাপ খাইয়ে আস্তানা গেড়ে বসেছে। ও মাই গড, সুকুমার, ঈশা, ওই দেখ, ঠিক যেন কোনো জাদু শক্তি দ্বারা এইখানে এসে হাজির হয়েছে। দেখে যা বুঝছি এই আদি প্রাচীনকালের প্রাসাদ, কিন্তু এটা এখানে এলো কিভাবে? কোনো তো খেলার ঘর নয় যে কেউ এখানে হাতে করে এনে রেখে দিয়ে চলে গেছে। অবিশ্বাস্য ব্যাপার। এই অকুল সমুদ্রে নাম না জানা দ্বীপে এই জঙ্গল পেরিয়ে এটা এখানে কেই বা বানালো? আমার মাথায় কিছু খেলছে না। আমি পা খাড়া। মানে কিভাবে সম্ভব? শুধু এটাই বলতে পারি, এই প্রাসাদটি 2 থেকে 300 বছরেরও বেশি পুরনো। ভাইরে, আমি জানি এটা এখন ভূতুরে প্রাসাদে পরিণত হয়েছে। আশেপাশের পরিবেশটা দেখছিস না কেমন অদ্ভুত? গাছের রং কখনো এরকম হয়? আর কি বিচ্ছিরি পাখিগুলো! আমার সন্দেহ আছে যেগুলো পাখি নাকি নরখাদক। দেখলি না সেই গাছের গোলায় কেমন কঙ্কাল পড়ে? এবার তো সব মিলে যাচ্ছে ভাই। যাই হয়ে যাক ভাই, আমি এই প্রাসাদের ভেতর যাবো না। রাম 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 রাম। হে ঠাকুর, হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর। উহ, সুকুমার, বেশি বাজে বকিস না ভাই। তুই নাকি সায়েন্সের ছাত্র ছিলি, আর এসব ভূতের কথা তোর মুখে মানায়? আরে এই জন্যই তোকে বলি ভূতের সিনেমা একটু কম দেখ। আমারও ভয় করছে জয়। ও কিন্তু কথাগুলো ঠিক বলছে। হয়তো গাছের পাতার রং কখনো ওই রকম হয়, তুই বল। আর এই জঙ্গলের মধ্যে এই প্রাসাদ, তার উপর এই ন্যাড়া গাছটা, আর তার উপর বসে রয়েছে সেই বিদঘুটে কুৎসিত পাখিগুলো। সেগুলো আদৌ পাখি কিনা তা আমরা জানি না। ঈশা, তুইও শুরু করলি? পরিবেশ অনুযায়ী গাছপালা ও তাতে বসবাসকারী জীবদের খাপ খাইয়ে নিতে হয়। তা হয়তো এই পরিবেশে নিজেদের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু এত অবাক হওয়ার কি আছে সেটা তো আমি বুঝছি না। আর এই অদ্ভুত গাছটির ব্যাপারে কি বলবি, যার কোনো রঙই নেই? ভাই, ভূত হয়, বিজ্ঞানও এখনো এসব মিথ্যে প্রমাণ করতে পারেনি। আর সব কিছুর কি এক্সপ্লেনেশন দেওয়া যায়? তুই যেদিন টের পাবি সেদিন বিশ্বাস করতে বাধ্য হবি। এইরকম কোনো দিন আসবে না, বুঝলি? আর ওই গাছ, ওর সাথে হয়তো কিছু একটা হয়েছিল, যেটা এক্সপ্রেশন অবশ্যই আছে, সেটা আমাদের জ্ঞানের বাইরে, তাই ধরতে পারছি না। এত সোজা ব্যাপারটাকে জটিল করার কিছু নেই। জয়, জয়, আমার সে কথাটি হঠাৎ মনে পড়ল। আরে সেই বৃদ্ধটিকে, যে ঠিক কি বলতে চাইছিল আমরা তখন তার ভাষা বুঝতে পারিনি। এখন মনে হচ্ছে সে কি বলতে চেয়েছিল। ওই পথে যেও না, বিপদ আছে, বিপদ। ব্যাস, অঙ্ক তো মিলে গেল।
এবার তোরা বসে 2 1 কর। আরে না না, 2 1 হয় না। 1 কিভাবে হয়? 2 তো 4 হয়। হয় না তো, হয় না। তবে এই তোদের গাঁজাখড়ি গপ্পগুলোও নিছকে কাকতালীয়। বি প্র্যাকটিক্যাল। একটা আস্তানা খোঁজার জন্য জঙ্গল থেকে জঙ্গল ঘুরে বেড়াচ্ছি, আর অবশেষে একটা পাওয়াও গেল, আর তোরা এসব শুরু করলি। আকাশের দিকে দেখ, এই বৃষ্টি শুরু হলো বলে। আর বৃষ্টি শুরু হলে আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো না, সোজা প্রাসাদের ভিতরে চলে যাব। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিস। তারা সবাই সেইখানেই থমকে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলল না, শুধু এক নাগাড়ে দেখে গেল সেই রহস্যময় বিশাল প্রাসাদটিকে। আবহাওয়ায় হঠাৎই চাঞ্চল্য দেখা গেল। আকাশে বাতাস উঠেছে, মেঘ গুড়গুড় করে ডাকতে শুরু করেছে। আশেপাশে ঝড়ো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তারা দুজনে জয়ের মুখের দিকে তাকালো। জয় নিশ্চুপ। মেঘ গুড়গুড় করতে করতে তাদের কিছু হাত দূরে একটা তড়াক করে বাজ পড়ল। তারপর সুকুমার, ঈশা ও পরে জয় দৌড় লাগালো সেই ভগ্নপ্রায় প্রাসাদের দিকে। দৌড়ে এসে পৌঁছালো প্রাসাদের ফটকের মুখে। কোনো দরজা নেই, আর যদি অতীতে থেকেও থাকে তার আর বর্তমানে কোনো চিহ্ন নেই। কি বিশাল এক ফটক, কাঁচা লতা পাতায় আবদ্ধ। তারা প্রাসাদের দিকে এগিয়ে গেল। ততক্ষণে বৃষ্টি আরম্ভ হয়েছে। প্রাসাদের প্রধান দরজার কাছে এসে পৌঁছালো তারা। বৃহৎ দরজা, এখন জং ধরেছে তাতে। জয় দরজাটির উপর হালকা ভর দিল। হাত দিতেই খুলে গেল দরজাটা, যেন তাদেরই অপেক্ষায় ছিল এতদিন। প্রথমে জয়, ঈশা এবং সুকুমার ক্রমে প্রাসাদের ভিতরে প্রবেশ করল। পায়ের তলা দিয়ে একটা ছুঁচো পালালো। প্রাসাদটি কিছু অংশ প্রায় ভগ্নপ্রায়। দেওয়াল দিয়ে বেরিয়েছে নানান প্রজাতির আগাছা। পলেস্তারা খুলে খুলে পড়েছে। ভিতরের বাতাস কেমন স্যাঁতসেঁতে গন্ধযুক্ত। খোলা আঙিনাটার এক পাশে এক সময় ছিল একটা ফোয়ারা, যেটা এখন নেই বললেই চলে। জয় নিস্তব্ধতা ভেঙে বলল, আমি আমি জানি না এত বড় প্রাসাদের মধ্যে কোথায় কি বিপদ লুকিয়ে রয়েছে, তাই আমাদের সাবধানে থাকতে হবে, আর আগুন জ্বালানোর একটা ব্যবস্থা করতে হবে। সুকুমার, ওই দেখ, দেওয়ালে রাজার আমলের একটা মশাল ঝুলছে, যা ওটা পেরে নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। আর ঈশা, তুই 2খানা ছোট্ট পাথর খুঁজে নিয়ে আয় তো, আমি ততক্ষণ শুকনো কাঠপালা জোগাড় করি। বেশ, আনছি। খোঁজাখুঁজির পর্ব শুরু। সুকুমার দেওয়ালটিকে 3বার প্রণাম করে তারপর মশালের হাতলটি নামিয়ে নিল। শুকনো কাঠকুটো জোগাড় করলো জয়। আর এত খোঁজাখুঁজির পর অবশেষে 2টো ছোট্ট পাথরের টুকরো পেল ঈশা। শুরু হলো আগুন জ্বালার পর্ব। কিছুক্ষণ পাথর ঠোকাঠুকির পর আগুন অবশেষে জ্বলল। এই মশালের মোটা হাতলটা নিয়ে কি করবি? এই হাতলটা এই কাজে আসবে, কারণ এটা খাঁটি লোহার। আত্মরক্ষার অস্ত্র হিসেবে আপাতত এটাকে চালানো যাবে। 3খানা মোটা ডালের আগা ধরিয়ে মশালের মতো বানিয়ে নিল জয়। সারিবদ্ধ করে ঘরগুলো সব একের পর এক দাঁড়িয়ে রয়েছে। প্রথম ঘরটিতে তারা ঢুকল। গাদা গাদা ধুলো। পুরো ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে মাকড়সার জাল, যেন তারা তাদের বাণিজ্যের খুঁটি গেড়ে বসেছে। আচমকাই কানের পাশ দিয়ে উড়ে গেল কিছু বাদুড়ের দল। আর ঘন্টাখানেক মতো বেড়া রয়েছে।
তারপর রাত নামবে। তার আগে ভাগে এই ঘরটি থাকার উপযোগী করে তুলতে হবে। চল, লেগে পড়া যাক। তারা তিনজন মিলে ঘরটিকে থাকার মোটামুটি ব্যবস্থা করলো। তারা দেখল ঘরটিতে ফায়ার প্যালেসের ব্যবস্থা রয়েছে। কিছু কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো সেইখানে। তোরা একটু বস, আমি একটু আশপাশটা দেখে আসি। না, কোথাও যেতে হবে না, চুপ করে বস। এ ঘোর সন্ধ্যায় যাবি কোথায় বলতো? আর কিছু হবে না, আশপাশটা দেখে আসি। যদি কোনো কিছু সন্ধান পাওয়া যায় আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই গেলাম আর এলাম। হাতে জ্বলন্ত একটা কাঠ নিয়ে বেরিয়ে পড়ল জয়। এপাশ ওপাশ ঘুরে দেখতে থাকলো সে। দেখতে দেখতে লক্ষ্য করলো একখানি সিঁড়ি রয়েছে, যেটা সোজা প্রাসাদটির উপর তলায় নিয়ে যায়। সিঁড়িতে পা রাখলো জয়। আশপাশটায় অন্ধকার নেমে এসেছে। সিঁড়ি শেষ করে দেখে সে আর একখানা সিঁড়ি, যেটা সোজা প্রাসাদের ছাদে গিয়ে শেষ হয়েছে। উঠে গেল সিঁড়ি দিয়ে। কি অপরূপ দৃশ্য প্রাসাদের উপর থেকে এই জগতের। জয় এপাশ থেকে ওপাশ দেখতে থাকলো। সে ভাবছে, আমি এই প্রাসাদের রাজা। যতদূর আমার চক্ষু যায় ততদূর আমার সাম্রাজ্য। কেউ নেই, হা হা হা, কেউ নেই আমাকে পরাজয় করার। তার ঘোর কাটে হালকা পাতলা মধুর শব্দে, কিন্তু শব্দটি ঠিক কোন দিক থেকে আসছে সে বুঝতে পারল না। শব্দের উৎস লক্ষ্য করতে থাকলো সে। দেখতে পায় মূল দরজার সামনে বাঁ দিকে দপদপে সাদা পোশাক পরে কে দাঁড়িয়ে রয়েছে। আর আওয়াজটি ঠিক সেইখান থেকেই আসছে। জয় এগিয়ে গেল। একটা দমকা হাওয়ায় তার কাঠের আগুনটি নিভে গেল। তখনই সেই সাদা পোশাক পরিহিত অবয়বটি ঘুরে তাকালো। জয় নিজেকে লুকিয়ে ফেলে, কারণ সে দেখতে চায় কে এই জীব বা মানুষ, আর সে কি বা করছে ওইখানে। এতক্ষণ তো কাউকে সে দেখতে পায়নি। হঠাৎই যেন কোথা থেকে এসে হাজির হয়। জয় আবারও উঠে তাকে দেখার চেষ্টা করে, কিন্তু এ কি, সেখানে কেউ নেই। জয় মুচকি হাসল। গাঁজাখড়ির গল্প শুনে আমার মাথাটা গেছে। এই ঘর সন্ধ্যায় গভীর জঙ্গলের মধ্যে কে বা আসবে? কিন্তু ওখানে কুয়োটা এলো কিভাবে? ওটা তো আগে চোখে পড়লো না। ব্যাপারটা গিয়ে দেখতে হয় একবার। জয় তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পৌঁছালো সেইখানে। আস্ত বড় একটা গভীর কুয়ো, কালো জল তাতে। এই কুয়োটি তো প্রাসাদের থেকেও পুরনো মনে হচ্ছে। আর এতে এতদিন জলই বা জমে আছে কিভাবে? নিচে গিয়ে কি দেখবো, নাকি ওদের ডেকে নিয়ে আসবো? জয় এইসব ভাবতে থাকলো। হঠাৎ মনে হলো একদম তার পিছন ঘেঁষে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ফিরে দেখে সে, না, কেউ নেই। আবারও কুয়োর জলের দিকে তাকায় জয়। সেই কুয়োর জলের প্রতিচ্ছবিতে আবছা দেখতে পেল সেই সাদা অবয়বটিকে। ফিরে তাকায় সে, দেখে তার মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে। জয় থ মেরে দাঁড়িয়ে রইল। তার মাথায় কোনো কিছু কাজ করছে না। জয় কি বলার চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে তার শব্দ বের হলো না। সাদা অবয়বটি ফিস ফিস করে কি বলতে থাকলো।
কেটে গেছে অনেক সময়। সন্ধ্যা গড়িয়ে রাত পড়েছে। সুকুমার ও ঈশা নিজেদের মধ্যে পারিবারিক আলোচনায় মত্ত। হঠাৎ তাদের মনে পড়ে জয়ের কথা। আচ্ছা সুকুমার, জয়ের কি ব্যাপার বলো তো? এতক্ষণ হয়ে গেল, এখনো ফিরে এলো না। ওকে বারবার বললাম পরে যাবি, তাও আমার কথা শুনলো না। ওর কোনো বিপদ হয়নি তো? তাই তো, এতক্ষণ হয়ে গেল, আশেপাশে যাচ্ছি বলে এখনো ফিরলো না কেন? আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে। চলো যাই, ওর খোঁজ করি। না না, ওর কিচ্ছু হবে না, দেখো ঠিক এসে পড়ো। তুমি যাবে নাকি আমি একাই যাব? না না, এ কি বলছো, একা কেন যাবে, আমিও যাচ্ছি সঙ্গে। তারা হাতে একটা কাঠ জ্বালিয়ে নিয়ে জয়কে খুঁজতে বেরিয়ে পড়ল। মেন গেটের দিকে জয়কে ডাকতে থাকলো, কিন্তু তারা কোনো সাড়া শব্দ পেল না। এদিক ওদিক খুঁজল, কিন্তু কোথাও কিছু পেল না তারা। উফ, কোথায় গেল বলো দেখি? কোথাও তো ওর খোঁজ পাচ্ছি না। ও আবার জঙ্গলের দিকে যায়নি তো? না না, ওদিকে কেন যাবে, ওদিকে যায়নি ও, প্রাসাদের মধ্যেই কোথাও ঘোরাঘুরি করছে। আমরা এদিকে এসে পড়ায় হয়তো ওকে দেখতে পাচ্ছি না। চলো প্রাসাদের ভেতরে একবার দেখে আসি, বাইরে থেকে ভেতরে বিপদ কম। কে জানি সেই জঙ্গলে আমাদের জন্য কোন বিপদ অপেক্ষা করছে। কিছু বললে? না না, ঠাকুরকে ডাকছি, চলো যাই। প্রাসাদের দিকে আবারও জয়কে খুঁজতে শুরু করলো। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না জয়ের। ঈশার চোখে পড়ে সেই সিঁড়ি। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো তারা। সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং দেখলো আর একটা সিঁড়ি ওপরে চলে গিয়েছে। কি করবে, উপরে যাবে নাকি ঘরগুলো থেকে আগে দেখবে? ঈশা শুনে কোনো জবাব দিল না। সোজা সিঁড়ি বেয়ে প্রাসাদের ছাদে উঠে গেল। এই দিক ওই দিক তাকিয়ে দেখতে পায় ছাদের এক কোণায় চিত হয়ে পড়ে রয়েছে জয়। দৌড়ে সেখানে গেল তারা। জয়, জয়, ওঠ! এ জয়, ওঠ না! জয়, এ ভাই জয়, ওঠ ওঠ ভাই। এই ঈশা, ওর হাত দুটো ঘষো তো, শরীর যে পুরো ঠান্ডা হয়ে গেছে ওর। সুকুমার জয়ের নাড়ি দেখল, আছে তবে অতি ক্ষীণ। জয়কে কাঁধে করে নামিয়ে নিয়ে এলো সুকুমার সেই ঘরে। আগুনের পাশে তাকে রাখা হলো। হাত পা ঘষতে থাকলো তারা দুজনে। এরম সময় জয় উঠে বসলো। এক মনে কি বলে আবার ধরাস করে পড়ে গেল। ঈশা সারা রাত জয়ের পাশে বসে কাটিয়ে দিল। বাইরে হালকা আলোর আভা দেখা দিচ্ছে। সুকুমার উঠে পড়েছে। জয়কে আগের থেকে অনেকটাই ভালো দেখাচ্ছে। তারা দুজনেই খুব হালকাভাবে ডাকলো তাকে। জেগে উঠে বসলো জয়। তাকে খুব অস্থির দেখালো। কে তুমি? তুমি কে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে। জয়, আমি ঈশা, ভালো করে দেখ জয়। ঈশা জয়ের শরীরটিকে হালকা ঝাঁকিয়ে দেয়। তাতে জয়ের সম্মতি ফিরে আসে। চুপ করে বসে পড়ে জয়। জয়, জয় তোর কি হয়েছিল, আর তুই ছাদে কি করছিলি? জয় কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। সে এখনো ঠাহর করতে পারে না সে এখন কোথায়। বল, কি হয়েছিল তোর? আমি তোদেরকে বলে তারপর বেরিয়ে যাই সে প্রাসাদের ডান দিক দেয়, যেখানে সব ঘরগুলো পরপর রয়েছে। ওইদিকে যেতে আমার চোখে পড়ে একটা সিঁড়ি, এটা সোজা উপরে নিয়ে যায়।
ওপরে গিয়ে দেখি প্রায় সব ঘরগুলোই আগাছায় ভর্তি, তাই বাকি ঘরগুলো আর দেখতে যাই না। দেখি আর একটা সিঁড়ি যেটা প্রাসাদের ছাদের উপর নিয়ে গেছে, সেটা দিয়ে উপরে উঠে দেখি পরিবেশের সৌন্দর্য এখানে সম্পূর্ণ আলাদা। সেটাই উপভোগ করতে করতে এপাশ ওপাশ হেঁটে বেড়াচ্ছিল। হাঁটতে হাঁটতে প্রাসাদের সামনের দিকে গিয়ে দাঁড়ায়। তারপর জয় তাদের ছাদের উপর নিয়ে গেল এবং বাকি ঘটনা কি ঘটেছিল পরস্পর বলল তাদের। মানে মানে তুই বলতে চাইছিলি ওটা ভূত? এবার বিশ্বাস হলো তো? ওটা ভূত নয়, অন্য কিছু খুব শক্তিশালী। বললাম না তোদের, ওখান থেকে তখন নড়া তো দূরের কথা, একটা মুখের শব্দ বের করতে পারেনি। তোর কথা অনুযায়ী তুই শেষ ওই কুয়োর পাশে ছিলি, তো ছাদে এলি কিভাবে? আর ওই অবস্থায় পড়ে? ঠিক তো, কিছু বুঝতে পারছি না, ছাদে গেলাম কিভাবে? আমি তো ওই কুয়োর কাছে ছিলাম, জ্ঞান ফিরে দেখি এই ঘরে। তোরা বলছিস আমাকে ছাদ থেকে নিয়ে এসেছিস। উফ, কিছু মনে পড়ছে না। হ্যাঁ, আরে সে কুয়োটাই তো হচ্ছে মিস্ট্রি। আমার মনে হয় সেখানে কিছু লুকিয়ে আছে, যেটা হয়তো আমাদের খতিয়ে দেখাটা খুবই জরুরি। আর সেই জিনিসটিকে কুয়োর দিকে খুব লক্ষ্য করে থাকতে দেখেছিলাম। যেমন মেলায় কোনো দোকানের সামনে দাঁড়িয়ে বাচ্চারা খেলনাগুলো নেওয়ার জন্য দেখে কিন্তু নিতে পারে না, ঠিক সেভাবে আকাঙ্ক্ষিত চেহারায় তাকিয়েছিল কুয়োটির দিকে। চল তাহলে যাওয়া যাক সেই কুয়োর রহস্য সমাধানে। কিছু সময় পরে যাই, জয় একটু রেস্ট নিয়ে নিক। না, আমি ঠিক আছি, চল। আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ থেকে বেঁচে বেরোতে হবে, সময় নষ্ট করা একদম যাবে না। তারা সেই কুয়োর কাছে হাজির হলো। সেই রাত্রে দেখা হুবহু কুয়োটি আদি যুগ থেকে দখল করে বসে রয়েছে। কালো জল তার অন্যতম সাক্ষী। ওই তো কুয়োর গায়ে কিছু দূর ছেড়ে কয়েকটা ইট বেরিয়ে রয়েছে। আমার মনে হয় কি ওইগুলো ধরে নিচে নামা যেতে পারে। কিন্তু এই জলের নিচে যাওয়াটা কি ঠিক হবে? হতে পারে, কিন্তু লক্ষ্য কর সেগুলো গুণে 3টে বার হয়ে আছে, আর তার বেশি কিন্তু নেই। বাকি জলের ভিতর বেরিয়ে আছে কিনা নেই তা কিন্তু জলে নামা ছাড়া আর উপায় নেই। ঠিক তো, যদি এর নিচে এরম ইটের ব্লকস আর বেরিয়ে না থাকে তাহলে তো আমাদের জলে ভেজা বৃথাই হবে। তারপর এরম কালো জল, কিছুই তো দেখা যাচ্ছে না। সমস্ত সরঞ্জাম নিয়েছিস সঙ্গে, আর ওই মশালের হাতলটাও নিয়ে নে, কাজে দিবে। চল তবে নামা যাক। আগে আমি গিয়ে দেখে আসি ব্যাপারটা, তারপর তোরা নামবি, ঠিক আছে? জয় নেমে পড়ল কুয়োতে। জল অস্বাভাবিক ঠান্ডা। জয় ডুব দিল কিছু মুহূর্তের জন্য, তারপর উঠে এলো। জয়ের অনুমানই ঠিক, নিচে আর ওই রকম কোনো ইটের ব্লকস বেরিয়ে নেই। নিচে ধরে নামার মতো এরকম আর ইট বেরিয়ে নেই, শুধু প্লেন দেওয়াল। আমি আসছি ওপরে, তারপর ভাবা যাবে কি করা যায়। জয় উপরে ওঠার জন্য বেরিয়ে থাকা ইটগুলি ধরতে গেল। ধরতে গিয়ে তার চোখে পড়ল কি যেন খোদাই করে তার গায়ে লেখা রয়েছে। সে জমে থাকা ময়লাগুলি ঘষে পরিষ্কার করার চেষ্টা করল। পরিষ্কার হলে ক্ষণ দেখে তার গায়ে একখানা জিরো খোদাই করা। অন্য দুটিকেও ঘষে পরিষ্কার করলো সে। একটিতে 1 এবং অন্যটিতে ইংরেজি অক্ষর পি লেখা রয়েছে। কি হলো? ওরকম ভাবে কি ঘষাঘষি করছিস? হ্যাঁ, আমার মনে হয় কিছু একটা পেয়েছি। আগে তোরা সাবধানে নিচে নেমে আয়, উপরে আর কাজ নেই।
ঈশা ও সুকুমার ও কুয়োয় নেমে পড়ল। জয় তাদের দেখালো সেই খোদাই করা নাম্বার ও বর্ণটি। এই দেখ, একটাতে 0 বা 0, আর একটাতে 1 বা 1, আর এইটাতে পি লেখা রয়েছে। এবার কম্বাইন করে একটা কোড আউট বানাতে হবে, যেটা এই কোড দরজা মতো কিছু খুলবে, আমার যতদূর মনে হয়। দরজা, সিঁড়ি, এসব কি বলছিস? তুই তো এক্ষুনি বললি নিচে কিছু নেই। আর এই জলগুলো কোথায় যাবে? কিছু একটা হতেই হবে, হয় দরজা বেরিয়ে আসবে, না হয় কুয়োর দেওয়াল সরে দরজা তৈরি হবে। না হলে এরকম খোদাই করে বোতামের মতো ইটগুলো বার হয়ে থাকার কোনো কারণ হয় না। আর জল, সে তখন তার রাস্তা ঠিক খুঁজে নেবে। নাম্বার ওয়াইজ সাজাতে গেলে প্রথমে আসবে 0, তারপর 1 অ্যান্ড দেন পি। কেননা পি ইংরেজি বর্ণমালায় 16 নম্বরে আসে, সেক্ষেত্রে 1 + 6 = 7। তো কোড ওয়ার্ড হওয়া উচিত 01P। যদি কোড আউট ভুল হয়, তবে নিচে যা রয়েছে সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আর লজিক্যালি যদি সেরমই হতো, তবে সবগুলো হয় নাম্বার থাকতো, কিংবা সবগুলো লেটার থাকতো। এই নাম্বার আর লেটারের কম্বিনেশন কেন তবে? আমার মনে হয় অন্য কিছু। কোড ওয়ার্ডের সংখ্যা 3টে কেন? 2 হতে পারতো, 4টে হতে পারতো, 3টেই কেন? এই 3টে শাস্তি দেওয়ার পদ্ধতি, যে এই কুয়োতে নাম্বার সাহস করবে। কি শাস্তি? হায় ঈশ্বর, তুই আবার শুরু করলি? হ্যাঁ দেখ, বুঝিয়ে দিচ্ছি। 0 মানে ফাঁসির ফান্দা, 1 মানে বোঝাচ্ছে ফালা, আর পি ফর পয়জন। কাল রাতে ওই ভূত এসে এটা লিখে দিয়ে গিয়েছে। এই কুয়োতে যে নামার সাহস করবে, তাকে ওই শাস্তি দিয়ে মারা হবে। দয়া কর ভাই, একটু চুপ কর। তোর বুদ্ধি এত ফাস্ট চলে কিভাবে? আচ্ছা ঈশা, আমরা 0কে আর কি বলি? 0, 0, ফাঁকা, গোল্লা। আর কি বলে? আমেরিকানরা 0কে ও বলে, সেক্ষেত্রে ও 1 পি, পি ও 1, ও পি 1, ও পি 1। আচ্ছা ঈশা, ও পি 1 এটা বারবার বলতে থাকতো। OP1, OP1, ওপেন। এক্স্যাক্টলি। সেই অনুযায়ী জয় ইটগুলোকে বসাতে লাগলো, কিন্তু ইটগুলো বসতে চায় না। অনেক শক্তি প্রয়োগ করে একে একে চাপ দিল ইটগুলোকে, তারপর সেগুলো বসতে লাগলো। প্রথমটি বসলো, দ্বিতীয়টি বসলো, এবং তৃতীয়টি চাপ দিতে একটা খটাং করে ধাতব আওয়াজ হলো এবং বসে গেল। ক্রমে কুয়োর জলের স্তর নিচে নামতে থাকলো। কুয়োর জল সম্পূর্ণ খালি হয়ে গেল। তারপর কুয়োর দেওয়াল থেকে খুলে গেল একখানা দরজা। মিলল আমার কথা? রাজার আমলে প্রায় সব রাজাদেরই গুপ্তকক্ষ থাকতো, কারো প্রাসাদের মধ্যে, আবার কারো প্রাসাদের বাইরে। কিন্তু রাজারা সেই গুপ্তকক্ষ একই কাজের জন্য ব্যবহার করতো না। কেউ কেউ ব্যবহার করতো তাদের আত্মরক্ষার জন্যে, আবার কেউ কেউ ব্যবহার করতো তাদের গুপ্তধন লুকিয়ে রাখার জন্যে। এখন দেখার পালা যে এই রাজা এই গুপ্তকক্ষ কোন কাজের জন্য ব্যবহার করত। যদি কিছু তার মধ্যে থেকে পাওয়া যায়। মানে রাজার গুপ্তধনের কথা বলছিস? এতদিন তো শুধু সিনেমায় আর গল্পে পড়েছিলাম, এবার বাস্তবে আমরা পেতে চলেছি তাহলে? গুপ্তধন, খাজানা, এসব এখন আমাদের কোনো কাজের নয়। তার থেকে যদি দড়ি বা কোনো রকম কাটারি পাওয়া যায়, তা অনেক কাজের হবে, বুঝলি? তারা একে একে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল। অসংখ্য কারুকার্য দিয়ে সাজানো ঘরের দেওয়ালগুলো। ঘরটা বেশ বড়ই আছে। দেওয়ালের বিভিন্ন ছবি আঁকা রয়েছে, যেগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে কত পুরনো, কেননা এখনো তার সৌন্দর্য বজায় আছে। আশেপাশে তারা খোঁজাখুঁজি করতে আরম্ভ করল।
যদি কিছু পাওয়া যায় সে আশায়। বুঝলি, এই ঘরটি বানাতে এই প্রাসাদের মালিককে, মানে যিনি তৈরি করিয়েছেন, তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মানে বুঝলাম না। দেখ কেমন বাইরের আলো কিভাবে ভিতরে আসছে, এত মাটির গভীরেও। আর কুয়োতে যখন জল থাকে এই ঘরটিও সম্পূর্ণ জলে ভরে যায়। সেক্ষেত্রে জলগুলো বাইরে যাওয়ার কথা, কিন্তু যায় না। ওই দেখ, দেওয়ালগুলো লক্ষ্য কর, বুঝতে পারবি। তাহলে যদি কোনো মানুষ এর মধ্যে থাকে সে তো মারা যাবে। ঘরটা যদি আত্মরক্ষার জন্যই বানানো হয়ে থাকে তাহলে আত্মরক্ষা করবে কিভাবে? দরজা বন্ধের সাথে সাথে যদি জল চলে আসে তাহলে তো সে তো জলে ডুবে মারাই যাবে। কি লাভ তাহলে? একদম। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এখানে আর একটা ঘর থাকার কথা। রাজারা প্রাণ বাঁচাতে এই কুয়োতে লুকিয়ে পড়বে। এবার যখন কুয়োতে জল থাকবে এই ঘরটিও জলে ভরে থাকবে। তাহলে তারা জেনে বুঝে এখানে মরতে কেন আসবে, তাই নয় কি? সুকুমার কথাটা খারাপ বলেনি, তার বুদ্ধি দেখছি খুলেছে। তুই যেমন বললি অনেক কাজে তারা ব্যবহার করত, এক্ষেত্রে যদি এই ঘরটি আত্মরক্ষার জন্য বানানো না হয়ে থাকে? গুড পয়েন্ট। এটা যদি শুধু গুপ্তপথ হিসেবে ব্যবহার করা হতো, তো এর বাকি পথটা কোথায়? সেটাও তাহলে লুকিয়ে রয়েছে। আর যদি গুপ্তধন রাখার জন্য হয় তাহলে কেউ সামনে ঢুকে গুপ্তধন রাখবে না। সেক্ষেত্রে আরও ঘর বা গুপ্ত রাস্তা থাকতেই হয়। জয় এই দিক ওই দিক দেখতে থাকলো, কিন্তু আর কিছু পেল না। তারা অবশেষে অসহায় হয়ে বসে পড়ল। জয় বসে পড়ল দেওয়ালের গায়ে ঠেসা দিয়ে। যেমনই বসেছে একটা খটাং করে শব্দ হলো, তারপর চেন টানার শব্দ। মুহূর্ত পর দেওয়ালের মাঝ বরাবর খুলে গেল আরেকটি দরজা। আসলে জয় যেখানে হেলানা দিয়ে বসেছিল ঠিক তারই পিছনে ছিল একটা প্রায় অদৃশ্য বোতামের মতো, যেটা চাপ পড়ায় দরজাটি খুলে আসে। দেখলি, আমি বলেছিলাম না থাকতেই হবে। লুকিয়ে বসেছিল এই বোতামটি। যাই হোক, ভাগ্য আমাদের সঙ্গ দিয়েছে, না হলে হয়তো এখানে পচে মরতে হতো। তারা প্রবেশ করলো সেই ঘরটিতে। প্রথমে তাদের নাকে এলো একটা বিদঘুটে পচার গন্ধ। হ্যাঁ, এই ঘর তবে গোপনে আত্মরক্ষার জন্য বানানো হয়ে থাকতে পারে। দেওয়ালের গায়ে ত্রিভুজাকৃতি গর্ত করা রয়েছে, যেখানে হয়তো মোমবাতি বা কোনো আলোর বাতি রাখার জন্য। জয়, এটাই সেই ঘর যেখানে রাজারা আত্মরক্ষার জন্য লুকিয়ে থাক। ওই দেখ একটা বাক্স। ওটা গুপ্তধনের বাক্স নয় তো, যার মধ্যে হিরে গয়না সোনাদানা রয়েছে? জয় ও ঈশার চোখ গেল সেই দিকে। হ্যাঁ, সত্যি তো, একখানা রাজার আমলের বিরাট বাক্স। তারা সেই দিকেই গেল। বাক্সের পাশে পড়ে রয়েছে একখানা ময়লা শার্ট এবং প্যান্ট। জয় সেটিকে সরাতে গেল, তখনই চোখ পড়ল একটা মানুষের মাথার খুলি, এবং শার্ট প্যান্টের ভিতর থেকে খটখটানি হাড়ের শব্দ বেজে উঠল। জয় দূর করে ফেলে দিল সেটিকে। ছিটকে পড়ল দুর্গন্ধযুক্ত হাড়গুলি। এই আকস্মিক ঘটনায় সুকুমার ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। জয় তাকে ঝাঁকিয়ে দিতে সঙ্গতি ফিরল তার। ভাই, ভূতের বাসায় চলে এসেছি আমরা। সেই ভূতের ঘর এটা। আমরা আর বাঁচবো না। হে ভগবান, হে ঠাকুর, আমাদের রক্ষা করো। সুকুমার, কিচ্ছু হয়নি, চুপ করো বলছি তো আমি, চুপ করো। জয় সেই বাক্সের ধুলোগুলো ফু দিয়ে উড়িয়ে পরিষ্কার করল। তারপর বাক্সটি খুলল। প্রথমেই পেল একখানা কাগজে ভাঁজ করা চিঠি। ভাঁজ খুলে দেখল ইংরেজিতে কি যেন লেখা রয়েছে। পুরো লেখাটির মানে দাঁড়ায় এই: আমার নাম লুইস। তুমি এই পত্রটি পেয়েছো, মানে আমি মারা গিয়েছি। একটা ভুলের জন্য আমি তাদের কাছে দোষী। এমনকি আমার প্রাণটিও যেতে বসেছে।
এখানে আমরা এসেছিলাম আমার পৈতৃক সম্পদ মানে গুপ্তধনের খোঁজে, কিন্তু তাতে সফল হতে পারলাম না। যে এই চিঠি পড়ছো, তোমাকে একটাই অনুরোধ করছি, আমার অবশিষ্ট দেহের সৎ কার্যটুকু করে দিও। বিনিময়ে এই বাক্সের মালিকানা তোমার। আর হ্যাঁ, বেশি কিছু লিখতে পারবো না, কেননা আমার শরীর আমার সঙ্গ দিচ্ছে না। আজ 5 দিন যাবৎ কিছুই গ্রহণ করতে পারিনি। এই ঘরে বিপদ যে কোনো সময় নেমে আসতে পারে। আমার মতো আবদ্ধ হয়ে মারা যেও না। ঈশ্বর তোমার মঙ্গল করো। ইতি লুইস। আমাদের আমাদের এই ঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, কেননা চিঠিতে উল্লেখ আছে যে কোনো মুহূর্তে বিপদ নেমে আসতে পারে। সুকুমার, আয় একটু সাহায্য কর, বাক্সটা বাইরে নিয়ে যেতে হবে। দুইজনে বাক্সটিকে বাইরে নিয়ে এলো। জয় আবারও সেই ঘরটিতে গেল। চিঠির কথা মতো ছড়িয়ে থাকা সেই খুলি আর হাড়গুলো সেই জামাতে জড়িয়ে বেঁধে নিল। বেরিয়ে আসার আগে ঘরের দেওয়ালগুলিতে এসে লক্ষ্য করল হালকা কালচে আঁচড়ের দাগ সারা দেওয়ালে। জয় অনুমান করার চেষ্টা করল, না খেতে পেয়ে দেওয়ালে আঁচড়েছে আঙুলগুলি। ক্ষুধা পিপাসায় না পেরে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছে লুইস। চোখ ছলছল করে উঠল জয়ের। বেরিয়ে এলো সেই ঘর থেকে। সুকুমার, ঈশা, আমাদের কুয়োর কাছে যেতে হবে। কুয়োর কাছে গিয়ে একটা বেরোনোর উপায় বার করতে হবে। জয়ের কথা শেষ হতে না হতে সেই ঘরের দরজা ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে গেল সেই দরজাটি। তারপরে কোথা থেকে যেন জল আসতে শুরু করলো। তাড়াতাড়ি চল, জল আসতে শুরু করেছে। কিছু মুহূর্তের মধ্যে ঘরটি জলে ভরে যাবে। জলদি চল, জলদি। ঈশা ও সুকুমার কুয়োর কাছে হাজির হলো। জয় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাক্সটিকে টেনে নিয়ে এলো সেইখানে। কুয়োতেও এবার জল আসতে শুরু করেছে। আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কুয়োর দেওয়ালের দরজাটি। কুয়োতে জলের স্তর বাড়তে থাকলো আস্তে আস্তে। জল এবার উঠতে শুরু করলো তাদের মাথার ওপর। তারা সাঁতার কাটতে শুরু করলো। জল বাড়তেই আছে। অবিশ্বাস্য ব্যাপার, জল এবার কুয়োর ওপর অবধি চলে এলো। জল ওপর দিকে ঠেলে আসায় বাক্সটিও জলের সাথে উপচে বাইরে চলে এলো। ঠিক কিছু মুহূর্ত পর খটাং করে সেই একই শব্দ এলো কুয়োর তলা থেকে। জলের গতি কমে এসেছে। জয় উঠে কুয়োর পাশে গেল। অতিরিক্ত জল উপচে পড়েছে চারিপাশে। কুয়োর জল আগের সেই অবস্থায় পৌঁছে গেল এবং সেই 3টে ইটের ব্লকস আবারও দেওয়াল থেকে বেরিয়ে এলো। জয় মুচকি হাসল। একখানা ভাঙা ডাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো জয়। হালকা গর্ত করার পর জামাই বাঁধা হাড়গুলি এবং খুলিটি মাটিতে পুঁতে দিল। ঈশ্বরের কাছে তার শান্তির কামনা করে প্রার্থনা করল। দেখা যাক এমন কি আছে এই বাক্সটিতে। জয় বাক্সটি ঢাকনাটি খুলল।
প্রথমে পাওয়া গেল একখানা ধারালো পুরনো যুগের ছুরি, একখানা কম্পাস যেটা এখনো ব্যবহারের যোগ্য। বাক্সের ভিতরে আবারও একটা বাক্স, সেটাকেও খোলা হলো। কাপড়ে জড়ানো কি রয়েছে তার মধ্যে? জড়ানো কাপড় খুলে দেখে বেরিয়ে এলো 6খানা স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা দেখে খুশিতে আনন্দে সুকুমারের চোখ ছানা পড়া হয়ে গেল। ঈশা ও জয় দুজনেরই চোখ ছলছল করে উঠল। কিন্তু এ কি? ওই কাপড়ের মোড়কের নিচে আর একখানা কাপড় জড়ানো, কি রয়েছে তাতে? না, এতে স্বর্ণ মুদ্রা জড়ানো নেই, তার বদলে রয়েছে একখানা ডায়েরি। লুইস শাল, এটা কোনো লুইস নামের লোকের ডায়েরি। আই থিঙ্ক এটা আমাদের কোনো কাজে আসবে না। রেখে দে, যদি বেঁচে ফিরতে পারি কখনো টাইম পাসের জন্য পড়া যাবে। আর ডায়েরির লেখক যদি এই দ্বীপের ব্যাপারে কিছু লিখে যায় তাহলে তো খুব ভালো, তার সম্পর্কেও কিছু জানা যাবে। বাক্সটিতে ছিল আর পলক আর একটা কালির দোয়াত। তাছাড়া বাক্সটিতে কোনো কিছু ছিল না। পুরনো আমলের বাক্স বলে হয়তো এইভাবে বাক্সের উপর খোদাই করে অনেক চকচকে পাথর বসানো ছিল। তা থেকে কয়েকটা খুলে নিয়েছিল জয়। কম্পাস, ছুরি আর ওই লোহার হাতলটাই এখন আমাদের একমাত্র সম্বল। আজ আর বেরোচ্ছি না, ওই প্রাসাদেই রাতটা কাটাবো। কাল ভোরেই বেরিয়ে পড়ব, সারাদিন জঙ্গল পেরিয়ে দ্বীপের সৈকতে পৌঁছাবো, তারপর দেখা যাবে। বাক্সটি তারা কুয়োর জলে ফেলে দিল। বাইরে রাত নেমেছে। আগুন জ্বালালো জয়। সন্ধ্যার দিকে বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পায় একটা খরগোশ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। ইচ্ছে না থাকলেও সেটারই শিকার করে জয়, কেননা বেঁচে থাকার জন্য কিছু তো একটা খেতে হবে। তাই বাধ্য হয়ে তাদের খেতে হয় ঝলসানো মাংস। রাতে আর কোনো সেরকম চাঞ্চল্য দেখা যায়নি। সকাল হতে না হতে তারা বেরিয়ে পড়ল। কম্পাস দেখে উত্তর দিক ধরে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে এসে পড়ল জঙ্গলের মধ্যে। জঙ্গল পার করতে করতে তারা দেখতে পেল একটা কলা গাছ। সময় নষ্ট না করে কিছু কলা সংগ্রহ করে নিল জয়। আবারও চলা শুরু। জঙ্গল থেকে কিছু শক্ত লতা কেটে নিল সে, যেটা পরবর্তীতে নৌকা বা ভেলা বানানোর কাজে আসতে পারে। বেলা প্রায় শেষ, তখন তারা সমুদ্রের সৈকতে এসে পৌঁছেছে। দ্বীপের ওই দিকটায় নারকেল এবং কলা গাছের খুব জুড়ি মেলা ভার। কাটা হলো কলা গাছ, নারকেল পাতা এবং শক্ত কিছু গাছের ডাল। কিছু মুহূর্তের মধ্যেই বানিয়ে ফেলল বেশ শক্তপোক্ত একখানা ভেলা। ভেলাটি ঠেলে সমুদ্রের জলে নিয়ে যাওয়া হলো। তারা খাবার হিসেবে সঙ্গে নিল কাঁচা এবং শুকনো কিছু নারকেল আর বেশ কিছু পাকা কলা। উঠে পড়ল ভেলার ওপর এবং নারকেল ডালটি চালিয়ে দিল দাঁড় হিসাবে সমুদ্রের জলে। জল কাটা শুরু করলো দুজন মিলে। নারকেল পাতা ও ডাল দিয়ে তৈরি সেই পালটি মোটামুটি ভালোই কাজ করতে থাকলো। টেনে নিয়ে গেল সমুদ্রের গভীর জলের দিকে। দাঁড় টানতে টানতে জয় বলল, দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। তার থেকে বড় কথা এই সামুদ্রিক হাওয়া আমাদের কোথায় নিয়ে যায়। আর রসদ যা রয়েছে 2-3 দিনের খাওয়ার চিন্তা করতে হবে না। ওই রহস্যময় দ্বীপ থেকে যখন বিচে ফিরেছি তখন আমরা এত সহজেই মরে যেতে পারি না। হে ঠাকুর, আমাদের এই যাত্রায় বাঁচিয়ে নাও।
আর আমাদের কোনো জলদস্যুর খপ্পরে ফেলো না, না হলে সেই হিন্দির প্রবাদের মতো হয়ে যাবে, আসমান সে গিরে আর খজুর মে আটকে। প্রবল বাঁচার ইচ্ছে থাকলে মানুষ যে কোনো প্রতিকূলতা পেরিয়ে যেতে পারে, বুঝলি? কেবল সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। এমনকি চরম পরিস্থিতিতে মানুষ না খেয়েও 7 দিন পর্যন্ত বাঁচতে পারে। অবিশ্বাস্য মনে হলেও জীবন মৃত্যুর সামনে মানুষ সব কিছু করতে সক্ষম, শুধু দৃঢ়ভাবে হালটা ধরে থাকতে হয়। তারা তিনজনই চিত হয়ে শুয়ে পড়ল। ভেলা তখন সমুদ্রের জলে ভাসছে। আকাশ স্বচ্ছ পরিষ্কার, তারা, চন্দ্র, নক্ষত্র সমূহ সব দেখা যাচ্ছে। রাত্রে হাওয়ার গতি কম, তাই ভেলাটি খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে। তারা গল্প করতে করতে কে কখন ঘুমিয়ে পড়েছিল তার টের পায়নি। এতদিন বেশ ধকল গেছে তাদের ওপর দিয়ে, যা তাদের মুখমণ্ডল ও শরীরে ফুটে উঠেছে। চুল উস্কো খুস্কো, শরীরে জীর্ণতা এবং চেহারায় ক্লান্তির ছাপ। জয়ের হঠাৎই ঘুম ভেঙে যায়। সে তারাগুলোর দিকে লক্ষ্য করে গুনতে গুনতে মনে পড়ে ঈশাকে দেওয়া কথাগুলো। 2 চোখের কোণায় জল। চাঁদ আস্তে আস্তে লুকিয়ে গেল। সকাল হতে চলেছে। ঘুম ভেঙে গেল তাদের। সমুদ্রের জল দিয়ে মুখ ধুয়ে হালকা খাওয়া দাওয়া করল তারা। পানীয় জল হিসেবে খেলো ডাব এবং সেই জঙ্গলের কলা। যে আশায় তারা সমুদ্রে ভেলা ভাসিয়েছিল, মনে হয় না তা আর এই জীবনে পূর্ণতা পাবে। কোনো জাহাজের দেখা নেই এই অকুল রাক্ষসীময়ী সমুদ্রে। দ্বীপটিও এখনো সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। তাদের মনে হতে থাকলো এর চেয়ে দ্বীপটি যেন ভালো ছিল। সূর্যের তাপও যেন বেড়ে চলেছে ক্রমশ। হাওয়ার গতিও এখন বেশি, তার ফলে ভেলাটিও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু যাচ্ছে কোথায়? অন্য একটি দ্বীপে, নাকি কোনো ভূমির মূল খণ্ডে? তারা এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত। ভেলায় ভাসতে ভাসতে কেটে গেল 2টি দিন। তবুও কোনো কুল কিনারা পাচ্ছে না তারা, না পাচ্ছে কোনো জাহাজের দেখা। সারাদিন ভোর প্রায় চুপ হয়ে থাকে সবাই। একে অপরের সঙ্গে কোনো রকম কথা হয় না। সুকুমারও আর ভুলভ্রান্তি কথা বলে আর হাসাচ্ছে না তাদেরকে। শরীরের সাথে সাথে তারা মানসিক দিক থেকেও ভেঙে পড়েছে। কিন্তু জয় নিজেকে ভেঙে যেতে দিচ্ছে না। যতই তার মনে যাই হোক, সেই যদি ভেঙে পড়ে তবে ঈশা ও সুকুমারের কি হবে? তাদেরকে সাহস যোগাবে কে? এরই মধ্যে একখানা কালো মেঘ কোথা থেকে এসে তাদের ভিজিয়ে দিয়ে চলে গেল। তাতে বলতে গেলে তাদের ভালোই হলো। ভেলাতে শুকনো কলা পাতার ওপর বৃষ্টির জল জমে যায় খানিকটা, যেটা পানীয় জলের জন্য ব্যবহার করা যাবে। এবং বৃষ্টির ফলে সমুদ্র থেকে ছোট প্রজাতির কিছু মাছ লাফিয়ে লাফিয়ে উঠছিল। তখন সেই সুযোগে কিছু মাছ ধরে ফেলে জয়। বৃষ্টি থেমে গেলে পর ছুরি দিয়ে কিছু মাছ পরিষ্কার করা হয় এবং ভেলার ওপর শুকোতে দিয়ে দেয়। কিছু মাছ কাঁচাই খেয়ে ফেলে তারা। মাছগুলো আঁশবিহীন স্বচ্ছ কাঁচের মতো, খেতে কুড়মুড়ে এবং মিষ্টি। জয় ঈশাকে বলে, ঈশা, ডায়েরিটা বার কর তো। ঈশা ডায়েরিটি সেই ছোট্ট বাক্স থেকে বার করে এবং জয়ের হাতে দেয়। এই নে সুকুমার, ডায়েরিটা ধর। এই ডায়েরি এখন কি করব? পর দেখি কি আছে ওতে।
লুইসের কাছে ওটা স্বর্ণ মুদ্রার চেয়েও দামি ছিল, কারণ ওটা স্বর্ণ মুদ্রার নিচে রাখা ছিল। আর আর চিঠিতে মালিকানার কথা লেখা ছিল, কিন্তু বাক্সতে শুধু কিছু স্বর্ণ মুদ্রা ছাড়া কিছুই ছিল না। মনে হচ্ছে আসল সম্পদ ওই ডায়েরিটাই। আচ্ছা বেশ, বুঝলাম, কিন্তু এখনই কি ডায়েরিটা পড়ার সঠিক সময়? তুই তো বলেছিলি বেঁচে ফিরতে পারলে কোনো সময় টাইম পাসের জন্য পড়া যাবে। তার মানে কি আমাদের বাঁচার আশা নেই? মনে হচ্ছে জীবন এখানে থমকে গিয়েছে, চারিদিকে শুধু জল আর জল। জানি না এই জলের সাম্রাজ্য কবে শেষ হবে। তাই তোকে ডায়েরিটা পড়তে বললাম, যদি কোনো সাহায্য ওইখান থেকে পাওয়া যায়। লুইস হয়তো রাজবংশীয় ছিল, সমুদ্র পাড়ি দিয়ে এসেছিল এই দ্বীপে। ওর নিশ্চয় সমুদ্র সম্পর্কে কিছু জ্ঞান থাকবে। যদি ওর ডায়েরিতে তা উল্লেখ থাকে আমাদের কাজে আসবে। এমনকি ওর অভিজ্ঞতার কথা জানা গেলেও তা আমাদের জন্য ভালোই হবে, মন্দ নয়। আচ্ছা বেশ, আমি পড়ছি। কুমার ডায়েরি পড়তে আরম্ভ করলো। 20খানা পাতা পড়ার পরেও কোনো সাহায্য হবে এইরকম কিছু পেল না। তবুও সুকুমার পড়তেই থাকলো। ডায়েরি অর্ধেক পড়া শেষ, তবুও হাতে এমন কিছু এলো না যেটা তাদের সাহায্য করতে পারে। হতাশ হয়ে ডায়েরিটা আর পড়ল না সুকুমার। জয়ও তাকে জোর করতে পারল না। চাঁদের আলোয় তখন সারাদিক জলজল করছে। ঢেউগুলো যেন চকমকি পাথরের মতো ঝলকে উঠছে। নিশীথ রাত। জয় বসে বসে কি যেন ভাবছে। ঈশা ও সুকুমার কাত হয়ে পড়ে রয়েছে। এইভাবে রাত্রি কেটে গেল। ডায়েরিখানা নিয়ে জয় একা একাই পড়তে থাকলো। এইদিকে ওরা বাকরুদ্ধ হয়ে বসে রয়েছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। সেই শুকনো মাছ তাদের একমাত্র খাবার এখন। জয় ডায়েরি পড়তেই মত্ত, প্রায় শেষ করে ফেলেছে। শেষটুকু পড়ে যেন জয়ের মুখের হাবভাব পাল্টে গেল। মুখে তার হাসি ফুটল। ঈশা জয়কে দেখে শুকনো গলায় প্রশ্ন করে, কিরে জয়, তোর মুখে অমন হাসি? কিছু পেলি নাকি ওই ডায়েরিতে? মানে এমন কোনো মন্ত্র যাতে আমাদের বাঁচাতে কেউ চলে আসবে, কিংবা মন্ত্র বলার পর আমরা এখান থেকে উবে একদম বাড়ি পৌঁছে যাব? জয় হেসে মাথা নাড়ল। সুকুমার ওদের মুখ চাওয়াচাওয়ি করে নিজেও হাসল। না, তেমন কিছু পাইনি, বরং তার থেকেও ওটা কি সত্যি যেটা আমি দেখছি? জয় তার মুখের কথাটি শেষ করতে পারল না, কারণ তার স্বপ্নদোষ ঘটেছে কি বাস্তবের মরণ পাছে বুঝতে পারল না সে। কেননা দূরে খুব আবছা একটা বস্তু দেখা যাচ্ছে। সে তার চোখ দলাই মলাই করল। ঈশাকে দিয়ে চিমটিও কাটালো, তারপর ওদেরকেও দেখালো। হ্যাঁ, দেখা তো যাচ্ছে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না আসলে ওটা কি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, কিন্তু কি বলতো ওটা? কোনো বাড়ি নাকি আবার দ্বীপ? হায় ঈশ্বর, এই সমুদ্রের মাঝে বাড়ি কোথা থেকে আসবে? সমুদ্রের মাঝে ওরকম ছোট্ট বিন্দু মানে কোনো লাইট হাউস কিংবা জাহাজ। আর আমার মনে হয় যেরকম দেখাচ্ছে ওটা দ্বীপ না, কেননা দ্বীপ ওরকম দেখায় না। আনন্দে উচ্ছ্বাসে তারা আত্মহারা। একে অপরকে জড়িয়ে ধরল, ঈশ্বরকে শতবার ধন্যবাদ জানালো। আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। হ্যাঁ, জয়ের অনুমান ঠিক। সেটা একটা মস্ত বড় জাহাজ, যেটা এই দিকেই এগিয়ে আসছে। মানে তাদেরকে হয়তো দেখতে পেয়েছে জাহাজ কর্তৃপক্ষ। এমনও হতে পারে জাহাজ ক্র্যাশ হয়ে যাওয়ার পর রেস্কিউ টিম হয়তো খুঁজে বেড়াচ্ছে, যদি কেউ সার্ভাইভ করে যায় তাদেরকে বাঁচানোর জন্য। আর যদি সেটা জলদস্যুদের জাহাজ হয়, তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। ওরে পাগল কোথাকার, ওরা কখনো ভেলার উপর হামলা করে না। ওরা হামলা সেখানেই করবে যেখানে লুট করে কিছু পাবে, মানে কোনো বড় জাহাজে।
তো আমাদের কাছে আছে তো স্বর্ণ মুদ্রা, আমাদেরকে মেরে ওগুলো নিয়ে নেবে। আচ্ছা, তো আমাদের কাছে স্বর্ণমুদ্রা আছে, তা ওরা খোঁজ পেলে কি করে? ভাই তুই দয়া করে একটু চুপ করবি, তা না হলে কিন্তু আমি সমুদ্র জলে ঝাঁপ দিয়ে দেব। মিনিট 15 পর জাহাজটি কাছে এসে পড়ল। তারা অনেক দিন পর অন্য মানুষের চেহারা দেখল। জাহাজটি বেশ বড়, আর সুকুমারের দুশ্চিন্তা দূর করতে জয় তাকে 2টি পুলিশ অফিসারের দিকে আঙুল দিয়ে দেখালো। তাদের মনে খচখচানি মিটল এবং ফিরে এলো মুখে তাদের হাসি, যে হাসি এতদিন যাবৎ তাদের মুখ থেকে হারিয়ে গিয়েছিল। জাহাজ থেকে একজন পুলিশ দূরের মই ফেলে দিল তাদের দিকে উঠে আসার জন্য। এতক্ষণ শুনছিলেন রহস্যময় দ্বীপ। গল্পটির রচনা এবং পরিচালনায় আমি মঈন শেখ। ঈশার ভূমিকায় দেবারতী দা, জয়ের ভূমিকায় মঈন শেখ এবং সুকুমারের ভূমিকায় ঋত্বিক সিংহ রায়। অন্যান্য চরিত্রে যেমন লুইসের ভূমিকায় মিন্ময় চক্রবর্তী এবং ভূত, বৃদ্ধ ও নানা চরিত্রে এবং গল্প পাঠে আমি মঈন শেখ। আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শুনতে থাকুন দ্য অডিও অ্যাবিস।